সিঙ্গুর নন্দীগ্রাম যে পর্ব চলছিল পশ্চিমবঙ্গের রাজনীতি এবং অর্থনীতির অভিমুখ পরিবর্তিত হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে, এবং আমাদের সরকারও পরিবর্তন হয়েছিল। সেই সময় সিঙ্গুরে টাটা গোষ্ঠীর সেই ন্যানো গাড়ির কারখানা তৈরি এবং সেখান থেকে শিল্পায়নের যে একটা প্রচেষ্টা, এবং সেই শিল্পায়নের প্রচেষ্টাকে সফল করতে গিয়ে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ, ইচ্ছুক অনিচ্ছুক চাষিদের যে বিভাজন, দ্বন্দ্ব, সরকারি যে হস্তক্ষেপ, পুলিশ প্রশাসনের কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি, আন্দোলন, জঙ্গি আন্দোলন, রক্তপাত, মৃত্যু দুর্ভাগ্যজনক হলেও এই আন্দোলনকে কেন্দ্র করে একটা উত্তাল একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় পশ্চিমবঙ্গের বুকে। সেই সিঙ্গুর নন্দীগ্রাম যে আন্দোলনের পর্ব, সেই পর্বে দাঁড়িয়ে মৃদুল দাশগুপ্ত তিনিও একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে এবং কবি তো বটে, কবি হিসেবে তিনিও এই রাজনৈতিক আন্দোলনের শরিক হয়েছেন, প্রত্যক্ষ করেছেন। একদিকে সরকারি দমন পীড়ন, আবার অন্যদিকে জঙ্গি আন্দোলন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের মৃত্যু, সেই প্রেক্ষিতই হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতার পটভূমি। কিন্তু এই কবিতা শুধুমাত্র আমরা সেই নির্দিষ্ট প্রেক্ষাপটে যদি বিচার করি, বা সেই টাইম স্প্যান, সেই সময়কালকে ধরে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু কবিতা ওই একটি নির্দিষ্ট কাল পর্বেই সীমায়িত থাকবে। বর্তমান যুগে দাঁড়িয়ে তাহলে কি আমরা তার তাৎপর্য খুঁজে পাব? হ্যাঁ, আমরা কিন্তু এই কবিতা বর্তমান যুগে দাঁড়িয়েও যখন পাঠ করব, তারও কিন্তু একটি সুনির্দিষ্ট তাৎপর্য আমরা অনুধাবন করতে পারব। তার কারণ এই কবিতার মধ্যে যেমন একটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বাতাবরণ রয়েছে, যেটি আমাদের ওই 2008 থেকে 11 যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই সময়কালকে চিহ্নিত করে কবিতার জন্ম হলেও
কবিতার প্রেক্ষাপটকে কিন্তু আমরা আরো বিস্তৃত করতে পারি। কন্দন্বতা জননীর পাশে কবিতাকে কিন্তু আমরা স্বাধীনতার উত্তরকাল থেকে আজকের যে আমাদের ভারতবর্ষ, এই দীর্ঘ 70 বছরের অধিক সময়কালকেও কিন্তু আমরা এই কবিতার মধ্য দিয়ে আমরা ধরতে পারি। অর্থাৎ এই কবিতা একদিকে ওই নির্দিষ্ট কাল পর্ব, যা আমরা বললাম পশ্চিমবঙ্গের একটি উত্তাল রাজনৈতিক পর্ব, আবার আমরা স্বাধীনতা উত্তরকাল থেকে যে আমাদের বর্তমান ভারতবর্ষ, এই সম্পূর্ণ কাল পর্বেও আমরা একে বিচার করতে পারি। পাশাপাশি এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আর একটা বড় দর্শন আমাদের সামনে ধরা দেয়। এই দর্শন, এই দার্শনিক প্রশ্ন, এটা কিন্তু আমাদের সাহিত্যের জগতে সাহিত্যিকদের সাহিত্য গঠনের মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে যে প্রশ্ন, সেই প্রশ্নকে জড়িয়েও কিন্তু এই কবিতা আমরা বিচার করতে পারি। আমাদের সাহিত্যের জগতের একটা বড় প্রশ্ন সাহিত্যিকদের মধ্যে যে একটা আড়াআড়ি বিভাজন দেখা যায়, সেটা হচ্ছে সাহিত্য কেন রচনা। এই যে আমরা নান্দনিক শিল্পকর্ম, গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চারুশিল্প, এই যে আঁকা কি, লেখালেখি, এর মূল উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের নন্দন তত্ত্বের সঙ্গে যারা জড়িত, আমাদের সাহিত্যিক যারা রয়েছে, তারা কিন্তু আড়াআড়িভাবে দুটো ভাগে বিভক্ত। একদিকে রয়েছেন আমাদের কলা কৈবল্যবাদী, অর্থাৎ আর্ট ফর আর্ট সেক, অর্থাৎ শিল্প শিল্পের জন্যই শিল্প, এর অপর কোনো উদ্দেশ্য থাকতে পারে না, অপর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। কবির মনোভূমিতে, এক সহৃদয় অনুভূতিপ্রবণ শিল্পীর মনোভূমিতে জন্ম নেয় শিল্প। সে রবীন্দ্রনাথ, সে পিকাসো, সে শেক্সপিয়ার, সে মধুসূদন, তার ব্যক্তিগত অনুভূতির উচ্চারণ শিল্প সাহিত্য। সেখানে কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই, তার দায় সমস্ত সৃষ্টির কাছে, শিল্পের কাছে। আর্ট ফর আর্ট সেক, শিল্পের জন্যই শিল্প, শিল্পের কোনো দায়বদ্ধতা নেই। শিল্প কারো কাছে দাসখত লিখে দেয়নি। আরেকদিকে আমরা শিল্পী মানুষদের দেখি
যারা শিল্পের সামাজিক দায়বদ্ধতার কথা সোচ্চারে ঘোষণা করে, সমাজ বাস্তববাদী শিল্পী, অর্থাৎ যারা মনে করেন শিল্প হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ একটা সমাজ জীবন সেটা অনেক বড়, শিল্প হচ্ছে তার প্রতিবিম্ব। সমাজেরই একটি ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থাৎ একটা মূল বুনিয়াদ সেটা হচ্ছে সমাজ, সমাজের রাজনীতি, সমাজ নীতি, অর্থনীতি, তার ধর্ম, তার সংস্কৃতি, এই যে একটা সামগ্রিক সমাজ, তারই প্রতিনিধি, তারই প্রতিরূপ, তারই প্রতিচ্ছবি শিল্প সাহিত্য। অর্থাৎ শিল্পের মধ্য দিয়ে আমরা সমাজকে, মানুষের জীবনকে, ব্যক্তি মানুষকে প্রতিফলিত হতে দেখি। সমাজ বাস্তববাদী শিল্পীরা তাই শিল্পীর দায়বদ্ধতার কথা তারা কিন্তু সোচ্চারে ঘোষণা করে, অর্থাৎ শিল্পী তাকে যা কিছুই করতে হোক না কেন, সে শিল্পের জন্য শিল্প যদি তাকে করতে হয়, তার একটা বাস্তব ভিত্তিভূমি থাকতে হবে। সে যতই কল্পনার জগতে বিচরণ করুক না কেন, তার পা দুটো গেঁথে থাকতে হবে মাটিতে। সমাজ বাস্তববাদী শিল্পী তাই বলেন যে শিল্পীকে একজন সামাজিক মানুষ হিসেবে সমাজের কথা, মানুষের কথা, মানুষের ব্যক্তি জীবন, সমষ্টি জীবন, তার সুখ দুঃখ, আশা আশাভঙ্গ, স্বপ্ন স্বপ্নভঙ্গ, তার লড়াই, তার ব্যর্থতা, তার বিশ্বাসঘাতকতা, সমস্ত কিছুকেই কিন্তু হাজির করতে হবে। সমস্ত কিছুকে হাজির করতে হবে তার শিল্পের মাধ্যমে। এইটা একটা স্পষ্ট বিভাজন। এই কবিতার মধ্যে আমরা কিন্তু কবি মৃদুল দাশগুপ্তকে আমরা দেখব যে তিনি কিন্তু শিল্পী, সাহিত্যিক, তার দায়বদ্ধতার কথাও কিন্তু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, এবং তিনি নিজেও একটি নির্দিষ্ট দিক, সেই নির্দিষ্ট দিক তিনি অবলম্বন করেছেন, কোনো ধোঁয়াশা রাখেননি। শিল্পীকে, সাহিত্যিককে ওই নিরপেক্ষতার ভান করলে চলে না। নিরপেক্ষ সে নয়, তাকে একটা দিক অবলম্বন করতেই হয়, একটা দিকের হয়ে তাকে কথা বলতেই হয়। যে দিক হচ্ছে মানুষের দিক, যে দিক মানবতার দিক। শিল্পী, সাহিত্যিক তারা তো ত্রিকালদর্শী। তিনি অতীত দেখেছেন, অতীতের মূল্যায়ন করেন, অতীতের মূল্যায়ন করেন, বর্তমানকে তিনি প্রত্যক্ষ করেন, আর অতীতের মূল্যায়নের অভিজ্ঞতা, বর্তমানের যে রূঢ়তা, বর্তমানের যে রুক্ষতা, তা প্রত্যক্ষ করে তিনি ভবিষ্যতের পথ বাতলে দেন বা পথ দেখানোর চেষ্টা করেন। এর জন্যই তিনি যুগদ্রষ্টা। তিনি হচ্ছেন আমাদের সমাজের অগ্রদূত। ভবিষ্যৎ দেখতে পারেন, ত্রিকালদর্শী, ত্রিকালকে দর্শন করতে পারেন। কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতার মধ্য দিয়ে
তাহলে শিল্পী সাহিত্যিকের সেই দায়বদ্ধতার কথা তিনি স্মরণ করিয়ে দেন এবং তিনি স্পষ্টতই কলা কৈবল্যবাদের বিপরীতে সমাজের যখন বড় বিপদ, বড় দুঃসময়, মানুষের যখন বড় অসময়, তখন তিনি কিন্তু সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, দৃঢ়ভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। এবার আমরা কবিতা পাঠ করতে পারি ক্রন্দনরতা জননীর পাশে। এখন ক্রন্দনরতা জননী, জননী ক্রন্দনরতা, প্রথমত জননী, জননী মানে মা, জননী অর্থ তো মা। এখন মা, এটাকে আমরা আরো অনেক সুদূর বিস্তৃত করতে পারি তাৎপর্যগত ভাবে, ব্যঞ্জনাগত ভাবে। এক হচ্ছে মা আমাদের গর্ভধারী, জন্মদাত্রী, জননী। আবার মা আমাদের আশ্রয়দাত্রী, মা এই ধরিত্রী, এই পৃথিবী। মা আমাদের দেশমাতা, বিশ্বমাতা। আবার মা, মা মানেই আমরা জানি মেয়ের জাত মা, নারী। তাহলে সেই নারী ক্রন্দনরতা, মা ক্রন্দনরতা, জন্মদাত্রী, আশ্রয়দাত্রী, এই বিশ্ব ধরিত্রী, এই দেশ মাতা, সামগ্রিক নারী জাতি আছে ক্রন্দনরতা। ক্রন্দনরতা, ক্রন্দনরতা এখনো কেঁদে চলেছে। প্ররুদ্ধমান, দুঃসময়ের কাল পর্ব এখনো আমরা শেষ করতে পারিনি। আজকের এই প্রগতির যুগে, আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে। আর আজকের যদি বর্তমান বাস্তবতা, তাহলে আজকে তো ক্রন্দনরতাই আমাদের বিশ্ব ধরিত্রী। চারিদিকে যে মৃত্যুর হাহাকার চলছে, যে অতিমারি চলছে, সেটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট। মানুষের যে লোভ, প্রকৃতির যে দাস বানানোর তার যে স্পর্ধা, তার যে কি বিষময় পরিস্থিতি, বিষময় ফল আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু ক্রন্দনরতা জননী পাশে আমরা বলেছিলাম প্রথমে শুরু করার সময় যে একটা উত্তাল রাজনৈতিক পর্বে দাঁড়িয়ে বা ভারতবর্ষের যে স্বাধীনতা উত্তরকাল, সেই উত্তরকালের যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে আমরা যদি এই কবিতার আলোচনাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা জানি যে স্বাধীনতা উত্তরকালে আমাদের যে স্বপ্ন, অর্থাৎ গরিব মানুষ তো স্বপ্ন দেখেছিল যে তাদের স্বাধীন দেশে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিছুর অধিকার প্রতিষ্ঠা হবে। সে খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার কোনো প্রতিষ্ঠা হয়নি। শিক্ষা, শিক্ষান্তে চাকরি, চিকিৎসা হয়নি।
আমরা দেখেছি দুটো ভারতবর্ষ, একদিকে শাইনিং ইন্ডিয়া, যেখানে দেশের 70% উপর সম্পদ 1% মানুষের হাতে কুক্ষিগত থাকে, আরেকদিকে দরিদ্র ভারতবাসী। যে দরিদ্র ভারতবাসী, এই আপামর 90% ভারতবাসী যারা অপুষ্টিতে থাকে, অনাহারে থাকে, ঋণে সর্বস্ব হয়ে, সর্বশান্ত হয়ে, যারা আত্মহত্যা করে, অনাহারে শুকিয়ে মরে, অচিকিৎসায় মরে, অজ্ঞানতা, কুসংস্কার জঞ্জালে আষ্টে পৃষ্ঠে বন্দি, সেই ভারতবর্ষ, সেটা আমার ভারতবর্ষ, দরিদ্র ভারতবর্ষ। আর একদিকে শাইনিং ইন্ডিয়া, যেখানে 1% হাতে 70% ভারতবর্ষের সম্পদ কুক্ষিগত থাকে, সেই ভারতবর্ষ। স্বাধীনতা উত্তরকালে আমরা এটাই পেয়েছি। আজ পর্যন্ত আমাদের দেশে সাম্য তো দূরস্থ, অধিকাংশ মানুষ তারা শিক্ষার আলো থেকে, স্বাস্থ্যের পরিষেবা থেকে মানুষের মতো মানুষের বাঁচার অধিকার থেকে যারা বঞ্চিত। আজকে আমরা এই প্রগতির কথা বলি, আজকে আমরা 4G 5G নানা রকম কি বলে বৈদ্যুতিন মাধ্যমের এক চূড়ান্ত বিপ্লবের জায়গায় পৌঁছেছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি? সেটা কতজন মানুষের হাতে কুক্ষিগত রয়েছে। এই যে আমাদের লকডাউন চলছে, এই লকডাউন তো একটা বৈষম্যের জায়গা তৈরি করছে। এই যে আমরা প্রযুক্তিকে হাতিয়ার করে আমরা পৌঁছে যেতে চাইছি ঘর থেকে ঘরে আমাদের পড়াশোনা, তাতে কতজন আমার গ্রামের ছাত্রছাত্রী তারা পৌঁছতে পারছে প্রযুক্তির মাধ্যমে? কতজন পরিযায়ী শ্রমিক তারা ওই দিল্লিতে, মুম্বাইয়ে পশু খামারের মতো, পশুর মতো শুধুমাত্র খাদ্যের সন্ধানে তারা এসে ভিড় জমায় আর পুলিশের লাঠি খায়, অথবা তারা হেঁটে হেঁটে ফিরতে চায় তার গ্রামে। কেউ কেউ ফিরতে পারে 200 মাইল 400 মাইল হেঁটে, আবার কেউ কেউ ফিরতে না পেরে রাস্তাতেই শুকিয়ে মরে। আমার দেশ লকডাউন উদযাপন করে, দেশের মানুষের কাছে আমি 2 টাকা কেজি চাল পৌঁছে দিই, 2 মাসের 3 মাসের অগ্রিম। তাদের এখনো পর্যন্ত আমরা ন্যূনতম সে অর্থনৈতিক যে স্বাবলম্বিতা, সেটা আমরা সেই পরিবেশ আমরা গঠন করতে পারি। এই যে একটা ভারতবর্ষের আমরা চিত্র পাই, সেই জায়গায় দাঁড়িয়ে তো ক্রন্দনরতা হবেই জননী। শুধু ভারতবর্ষের সার্বিক চিত্র না, সারা বিশ্বেরই সার্বিক চিত্র। আমেরিকা বলো কি ইউরোপের দেশে বলো, সেখানেও স্বাস্থ্য পরিষেবা সবার জন্য উন্মুক্ত নয়। সারা বিশ্বেই এই বঞ্চনা। ক্রন্দনরতা জননী ক্রন্দনরতা হবেই যদি তার সন্তানের অভুক্ত থাকে, আশ্রয়হীন থাকে। জননী ক্রন্দনরতা হবেই যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা পায়, বেঁচে থাকার অধিকার, ন্যূনতম অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান। ন্যূনতম অধিকার তো মাল্টিপ্লেক্সে
বড় বড় শপিং মলে বাজার করার অধিকার নয়, সে তো যাদের জন্য আছে। ন্যূনতম অধিকার তো মাছ মাংস পোলাও কোরমা খাওয়ার অধিকার নয়, সে তো অপুষ্টিতে ভোগে। আমরা তো সেই আয়রন ট্যাবলেট দিই, সরকারি স্কুলগুলোতে আয়রন ট্যাবলেট দিই না আমরা। তাহলে এই ন্যূনতম অধিকার, অর্থাৎ আমরা শাকসবজি ফলমূল পৌঁছে দিতে পারিনি, তার জন্য আয়রন ট্যাবলেট দিই। মাল নিউট্রিশনে ভোগে আমাদের শিশুরা। একদিকে বাজারে প্রচুর ডাইজিন বিক্রি হয়, বড় লোকেরা হজমহীনতায় ভোগে, ডাইজিন খায়। আর একদিকে হচ্ছে অপুষ্টিতে আমরা মিড ডে মিল দিই আর ওই আয়রন ট্যাবলেট দিই। তো এই ভারতবর্ষ, তা ক্রন্দনরতা জননী এই তাৎপর্যও বুঝতে হবে যে তার সন্তানেরা, তার সংখ্যাগরিষ্ঠ সন্তানেরা, তার শ্রমজীবী কর্মজীবী যারা মাঠে ফসল ফলায়, যারা ওই পরিশ্রম করে কলকারখানায়, সভ্যতার অগ্রগতির যারা হচ্ছে পথিকৃৎ, অগ্রপথিক যারা, যারা মূল চালিকা শক্তি, তাদের এই দুর্গতিতে জননী ক্রন্দনরতা হবেই। আজকে নারী যখন পণ্যায়নের শিকার, পণ্য, তোরা টিভি খুললেই দেখতে পাচ্ছ যে নারী তো সে আজকে সে বিজ্ঞাপনের সে মডেল। তার শরীরী বিবঙ্গকে বিজ্ঞাপনের হাতিয়ার করা হয়। ঘরে ঘরে নারীর ওপর যে পারিবারিক নির্যাতন, যে সামাজিক নির্যাতন, সেটা কি আমাদের যুগে আজকে চলে গেছে? প্রাচীনকালে হতো না, তার মাত্রাগুলো বদলে গেছে। আজও কিন্তু নারী, তাকে পণ্যরূপে দেখা হয়। আজও কিন্তু নারীর ওপর সামাজিক বিধিনিষেধ, অনেক ক্ষেত্রেই সেই বিধিনিষেধ আবার চোখ রাঙানিতে পরিণত হয়। এবং নারীর ওপর নির্যাতন, সেটা তো আমরা প্রতিদিনের খবরের কাগজে সত্য হতে দেখছি। তবে নারী জননী ক্রন্দনরতা, তাহলে সেই সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের সেই যে সামাজিক পরিস্থিতি, একদিকে সরকারি দমন পীড়ন এবং আর একদিকে হচ্ছে জঙ্গি আন্দোলন, তার মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে দুর্বিষহ অবস্থা, যেখান থেকে তিনি লিখছেন জননী ক্রন্দনরতা, তাহলে কবিতাটা তাহলে আরো বিস্তৃত হয়ে যাচ্ছে। কবিতা তখন তাহলে স্বাধীনতা উত্তর কালের যে বিস্তৃত কাল পর্ব, সেই কাল পর্বে দাঁড়িয়ে আমরা এই কবিতার তাৎপর্যকে খুঁজে পেতে পারি। তাহলে কবিতা আর সেই ওই কাল পর্বে আর সীমায়িত থাকছে না। এভাবেই আমাদের কবিতাকে বিচার করতে হবে। এবার আমরা কবিতা পাঠ করি। কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে যদি আজ আমরা না থাকি, একটা তো হচ্ছে কবি সে সময়ের কাল পর্বের কথা বলছে, পশ্চিমবঙ্গের যে একটা উত্তাল রাজনৈতিক পর্ব, সাধারণ
মানুষের বেঁচে থাকা যখন দুর্বিষহ হয়ে উঠেছে, কিন্তু শুধু কি সেই সময়? আমি যে বলছি যে স্বাধীনতার যে উত্তরকালের যে পর্ব, একটা তো স্বাধীনতার পূর্বে ছিল, তখন কি আর মানুষ তাদের এই অকথ্য অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা ছিল না? ছিল। কিন্তু সে সময় ছিল ব্রিটিশ শাসক। আমরা তো বলতে পারি যে না, সেই ঔপনিবেশিক শাসক, তারা আমাদের শোষণ করেছে। কিন্তু তারপর থেকে তো আমরা তো তার জন্যই তো বলিদান দিয়েছি, তার জন্যই তো আমাদের শহীদদের এত আত্মত্যাগ, রক্তপাত, লড়াই, যে না, দেশ স্বাধীন হবে। তেরঙ্গা ঝান্ডা যখন লালকেল্লায় উঠবে তখন আমরা স্বাধীন, আমাদের তখন সাধারণ মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই স্বপ্ন তো সফল হয়নি, গরিব আরো বেশি গরিব হয়েছে। আর আম্বানি, বিড়লা এরা আরো বেশি করে সম্পদ কুক্ষিগত করেছে। আবার তো পালিয়েও যায়, তাহলে সেফ রুট করে দেওয়া হয়। আমরা সাধারণ মানুষ, কৃষক, ব্যাংক থেকে যদি আমরা ঋণ নিই, তখন আমাদের সমস্ত সর্বশান্ত করে আমাদের সব নিলামে চড়িয়ে সব আদায় করা হয়। কিন্তু বিজয় মাল্য কি নীরব মোদী, তাদের জন্য আমরা বলি অনুৎপাদক সম্পদ। শিল্পপতি তারা তো ঋণ খেলাপি হতেই পারে। তাহলে এই যে কাল পর্ব, এই কাল পর্বে দাঁড়িয়ে এই কন্দন্যতা জননীর পাশে, অর্থাৎ একদিকে হচ্ছে কন্দন্যতা জননী, অর্থাৎ আমার ভারতবর্ষ কাঁদছে, আবার নারীর ওপর যে অকথ্য অত্যাচার, নির্যাতন, যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে। এই যে সময়, এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা সাধারণ মানুষ, অর্থাৎ নাগরিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এই সময় দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদে সামিল না হই, মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াই, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? কবি এখানে প্রশ্ন করেছেন এক নিজেকে, আবার কবি প্রশ্ন করছেন তার সমগোত্রীয় বুদ্ধিজীবী গোষ্ঠীর প্রতি, নাগরিকদের প্রতি, যারা সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলে দাবি করেন, তাদের কাছে আমরা কি কখনো কি গা বাঁচিয়ে চলব? আমরা কি তখনো বধির থাকব? আমাদের ধ্যান কি তখনো ভঙ্গ হবে না? আমরা কি তখনো কলাকৈবল্যবাদের ধ্বজা উড়িয়ে ধরব না? শিল্প তো শুধুমাত্র ব্যক্তি মনের আলোড়ন, ব্যক্তি অনুভূতির আলোড়ন। শিল্প তো কখনো, কবিতা তো কখনো প্রতিবাদের পোস্টার হতে পারে না। নজরুল বলেছিল, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। বর্তমান আমাকে আলোড়িত করছে, বর্তমানের যে দারিদ্র, বর্তমানের যে অনাচার, যে অবিচার, তার বিরুদ্ধে আমি কলম ধরব। আমার দরকার নেই, নজরুল স্পষ্ট কণ্ঠে বলেছিলেন, অমর কাব্য তোমরা লিখিও, অমরতা আমার চাই না। আমি শিল্পী হিসেবে, সাহিত্যিক হিসেবে আমি আমার যে সামাজিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার আমি পরিচয় রেখে দিতে চাই আমার সাহিত্যে। তাহলে যদি আমরা কন্দন্যতা জননীর পাশে, সমাজের বুকে যে এই অনাচার অবিচার ঘটে চলেছে, তখন যদি আমরা আমাদের কবিতায়, আমাদের গানের মধ্য দিয়ে, আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে, আমাদের জীবন ধারণের আচরণের মধ্য দিয়ে যদি আমরা এই বিপন্ন মানুষের পাশে না দাঁড়াতে পারি, যদি আমরা প্রতিবাদকে যদি মুখরিত না করতে পারি, তাহলে আমাদের আঁকা আঁকি, আমাদের লেখা, আমাদের গান গাওয়া, অর্থাৎ সমস্ত নান্দনিক কাজকর্ম সব বৃথা, সব ব্যর্থ।
তিনি স্পষ্টতই দৃঢ়ভাবে তিনি শিল্পীর সামাজিক দায়বদ্ধতার কথা এখানে স্মরণ করিয়েছেন এবং মানুষের মনুষ্যত্বের জাগরণের কথা এখানে স্মরণ করিয়েছেন। আজকের সময় দাঁড়িয়ে আমরা এই বিপন্ন মানুষগুলোর পাশে, কবিতাকে তো আমরা আজকের এই সময় দাঁড়িয়ে তো আমরা পাঠ করব। আজকে যদি আমরা বিপন্ন মানুষের পাশে না দাঁড়াই, আজকে যদি আমরা বাজার থেকে ওই চিংড়ি মাছ, রুই মাছ এসব কিনতে যাই মুখে মাস্ক পরে, যার যতটুকু সাধ্য যদি আমরা হাত বাড়িয়ে না দিই পাশের মানুষটির কাছে, পাশের মানুষটির প্রতি, তাহলে কিসের আমার মনুষ্যত্ব, কিসের আমার বেঁচে থাকা? স্বার্থপরের মতো। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে সময় কবিতা, সে সময় আমরা জানি ভারতবর্ষের বুকে একদিকে মাওবাদী, আর একদিকে আমাদের রাষ্ট্রীয় যন্ত্র অর্থাৎ পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন মাওবাদী সন্দেহে যারা সমাজের গরিব মানুষের জন্য, অভুক্ত মানুষের জন্য, আদিবাসী মানুষের জন্য লড়াই করছিল, তাদের পথ ভুল হতে পারে, তাদের হিংসা ভুল হতে পারে, কিন্তু যে রক্ত ঝরছিল, সেই যে নিহত ভ্রাতা, যে প্রতিবাদে সামিল হয়েছিল গরিবের জন্য, সবার জন্য ভাত চাই, শিক্ষা চাই, কিন্তু তার জুটেছে কি বুলেট। তাহলে সেই ভাইয়ের প্রতি, সেই বিপ্লবীর প্রতি, সেই শহীদের প্রতি, সেই সব দেহ দেখে যদি আমার ক্রোধ না চলে, এই যে আমরা দেখলাম বান্দ্রা স্টেশনে 3000 লোক সেদিন ভিড় করেছে, আমরা টিভিতে দেখছি আর বলছি দেখো এবারে এপিডেমিক হয়ে যাবে, এবার আর কেউ বাঁচাতে পারবে না, এদের এই বুদ্ধি লাঠি দিয়ে তাদের শরীর দিচ্ছে, বলছি চেক করেছে। তাদের পরের দিন দেখা যাচ্ছে ইন্ডিয়ান টাইমসে সে চটির ছবি, সমস্ত চটি, মানুষগুলো ওই চটিতে পরিণত হয়েছে। ব্যালট পেপারের ওই সংখ্যায় পরিণত হয়েছে, 723, 724, 725 ব্যালট পেপারের সংখ্যা থাকে না এই ভোটার লিস্টে, ভোটারে পরিণত হয়েছে। খেতে পারছে না, অভুক্ত অবস্থা। আর আমরা এখানে ঘরে বসে লকডাউন পালন করছি, মারা যাচ্ছে গ্রামে ফিরতে চেয়ে। সব দেহ থেকে যদি ক্রোধ না হয়, যদি আমরা আত্মবিবরবাসী হয়ে থাকি, গুহার মধ্যে সেদিয়ে থাকি, নিহত ভ্রাতার সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে কিসের আমরা সমাজবদ্ধ জীব? আমার পাশের মানুষটি, আমার প্রান্তের মানুষটি, তার এই দুর্দশায় যদি আমার মন কেঁদে না ওঠে, আমি যদি সেখানে এমপ্যাথি অনুভব না করি, আমি যদি তার জায়গায় নিজেকে না বসাতে পারি, সমানুভূতি যদি আমার মধ্যে না তৈরি হয়, আজকে যদি আমি ওখানে থাকতাম, আমি যদি আমার বাড়ি ফিরতে চাইতাম, আশ্রয়, আমার রুট, সেখানে ফিরতে চাইতাম, তাহলে সমাজবদ্ধ জীব হিসাবে এক মানুষ আর এক মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াবে, এটাই তার মানবিক কর্তব্য, মানসিক কর্তব্য। তাহলে নিহত ভ্রাতার সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ,
কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে আমাদের মূল্যবোধ মানুষের মূল্যবোধ বলে আর কিছু থাকবে না। মানুষ আমরা থাকবো, কিন্তু মূল্যবোধহীন মানুষ, স্বার্থপর মানুষ, আত্মপর মানুষ। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এটা একটা ওই সময় একটা কালপর্বে একটি ঘটনা ঘটেছিল। একটি তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই সময়, ওই কালপর্বে, যিনি ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে সে হয়তো জমি দিতে চায়নি, জমিতে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। তার জন্য তার পরিণতি কি হয়েছিল? পরিণতি হয়েছিল তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল জঙ্গল। ছিন্ন ভিন্ন দেহ অর্থাৎ অত্যাচারের, নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সেটা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক আন্দোলনের সেই সময় দাঁড়িয়ে, কিন্তু এই জঙ্গলে ছিন্ন ভিন্ন নারী দেহ, এটা যদি আমরা আরো বিস্তৃত করি, অর্থাৎ আমরা তো প্রতিদিন প্রতি মুহূর্তে নারীর প্রতি যে অবমাননা, যে নির্যাতন, সেটা রাস্তাঘাটে, সেটা আমাদের ঘরের অভ্যন্তর, তাকে তো প্রতিদিন ছিন্ন ভিন্ন করা হয়, তার মনকে ছিন্ন ভিন্ন করা হয়, তার অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করা হয়, নারীর অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করা হয়। সেটা আমাদের এই যে সামাজিক বাস্তবতা, ভারতের যে সামাজিক বাস্তবতা, সে একেবারে নিম্নকোটি, নিম্নবর্ণের, নিম্নবর্গের মানুষদের যে নারীর যে দুর্গতি, আর সমাজের যে উচ্চবর্গ, মধ্যবিত্ত, সেখানেও যে নারীর যে অসহায়তা, নিম্নবর্গে অসহায়তা বেশি, উচ্চবর্গে, মধ্যবিত্ত বর্গে সেই অসহায়তা কি কম? কম না। তার অস্তিত্ব প্রতি আঘাত কিন্তু প্রতি মুহূর্তে আসে এই পুরুষতন্ত্র চালিত যে সমাজ, সেই সমাজের দিক থেকে। পুরুষের স্বাধীনতার সমান স্বাধীনতা কি সে পায়? পায় না। তাহলে এই নারীর যে অসহায়তা, তার প্রতি যে পুরুষতন্ত্রের যে আক্রমণ, যে অশালীনতা, মানসিক দৈনিক নির্যাতন প্রতিদিন প্রতি মুহূর্তে সংঘটিত হয়ে চলেছে, আর তখন কি আমরা বিধাতার বিচার চাই? আকাশের দিকে চাইব যে বিধাতার করুণাময় দৃষ্টি নেমে আসবে, সবার মধ্যে ভোল বদল ঘটে যাবে, মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যাবে, নারী জাতিকে আমরা মা রূপে সবসময় পুজো করব? না। মানুষের পশুত্ব, মানুষের ভেতরের যে অন্ধকার, সেই অন্ধকার ঈশ্বরের করুণায় দূর হবে না। সেই পশুগুলোকে আমাদের চিনতে হবে, সেই পশুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে, আমাদের প্রতিরোধকে গড়ে তুলতে হবে। বিধির বিচার চেয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তাহলে আমরা কাপুরুষ রূপে চিহ্নিত হব। আমি তা পারি না,
কবি বলছেন আমি তা পারি না, দিদির বিচার চেয়ে বসে থাকতে আমি পারি না। সমাজের এই অনাচার দেখে আমি ওই কলাকৈবল্যবাদী রূপে আমি সৌন্দর্যের, আমি প্রকৃতি প্রেমের জয়গান গাইতে পারবো না আমার কবিতার মধ্য দিয়ে, আমার সাহিত্যের মধ্য দিয়ে। মানুষ যখন কাঁদছে তখন আমি বৃষ্টির রোমান্টিকতায় ভিজতে পারবো না। মানুষ যখন অভুক্ত, মানুষ যখন রক্তাক্ত, তখন আমার ক্যানভাসে কোনো মোহনীয় মাধুর্যতা ফুটে উঠতে পারে না। মানুষের রক্তাক্ততা যেন আমাকেও রক্তাক্ত করে, কবি শিল্পীকেও রক্তাক্ত করে। যা পারি কেবল সেই কবিতায় জানি, যা পারি কেবল সেই কবিতায় জানি। আমার বিবেক। কবি কি করতে পারেন? কবির কাছে তার অস্ত্র হচ্ছে তার কলম। তাহলে কবি তার কলমকে জাগ্রত রাখতে পারেন, কিন্তু কলম তো জাগ্রত হয় কখন? কলম চালিত হয় কখন? যখন তার বিবেক জাগ্রত থাকে, অর্থাৎ ভেতরের মানসিক সত্তাটা যখন বেঁচে থাকে। বিবেক হচ্ছে অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে। বিবেক আমাদের বলবে যে এই অশনি সময়ে দাঁড়িয়ে, এই অসময়ে দাঁড়িয়ে, এই কালবেলায় দাঁড়িয়ে আমাদের কোন পথ বেছে নিতে হবে। প্রতিরোধের পথ, প্রতিবাদের পথ, না নির্লিপ্তির পথ, কুপমণ্ডুকতার পথ। বিবেক আমাদের বলে দেবে। আমার মধ্যে যদি মনুষ্যত্বের বিবেক থাকে, মানবিক মূল্যবোধ থাকে, তাহলে বিবেক বলবে যে এই সময় বড় দুঃসময়, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষের হাত ধরো, সে বড় কাজ। আমার বিবেক জাগ্রত, কবি বলছেন, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে এই সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, রাষ্ট্রীয় যন্ত্রের বিরুদ্ধে, রাষ্ট্র দানবের বিরুদ্ধে কবি নিজেকে যোদ্ধা হিসেবে ঘোষণা করছেন। কবি তো কাঁধে বন্দুক তুলে দিতে পারেন না, তবে হ্যাঁ তার বন্দুক আছে, তার কলম আছে। সেই কলম দিয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হতে পারেন, প্রতিরোধের তিনি গান গাইতে পারেন, প্রতিরোধের তিনি কবিতা লিখতে পারেন। কবিতাই তার কাছে হয়ে উঠতে পারে ভায়োলেন্সের ভায়োলিন। যে ভায়োলেন্স সেই যে হিংসা, হিংসার যে ভায়োলিন, আসলে তা হচ্ছে একটা নতুন সমাজ গঠনের গান। কবির কবিতার মধ্য দিয়ে বারুদ বিস্ফোরিত হবে, অর্থাৎ জনজাগরণ ঘটবে। জাগ্রত সাধারণ মানুষ, প্রতিবাদী সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা এই ক্রন্দনরতা জননীর পাশে এসে দাঁড়াবে। ক্রন্দনরতা জননীর পাশে এসে দাঁড়িয়ে মায়ের কান্না মুছিয়ে দেবেন। মায়ের কান্না তখনই মুছবে যখন সমাজের প্রতিটি মানুষ জাগ্রত হবে, সমাজের প্রতিটি মানুষ প্রতিবাদে সামিল হবে। কবি মায়ের সন্তান হিসেবে সে চেষ্টাই করেছেন
করে চলেছেন তার কবিতার মধ্য দিয়ে। তিনি জানেন তিনি যদি এই দায়িত্বে, এই কর্তব্যবোধে সামিল না হন, তাহলে তার এই যত লেখালেখি, আঁকাআঁকি, ভবিষ্যতের আস্থা করে পড়ে থাকবে, সবকিছুই ব্যর্থতায় পরিণত হবে। তার কারণ সবার আগে সে মানুষ। মানুষের বিপদের পাশে তিনি যদি না দাঁড়ান, তাহলে মনুষ্য জন্মই তার বৃথা। ক্রন্দনরতা জননীর পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন, তিনি আমাদেরও দাঁড়াতে বলেছেন। তাই এই কবিতা একটি নির্দিষ্ট কালপর্বকে ছাপিয়ে এই কবিতা হয়ে উঠেছে আমাদের আজকের দুঃসময়ে দাঁড়িয়ে এক প্রয়োজনীয় কবিতা। ঠিক আছে।